গল্পের শুরুতে কয়েকজন কুংফু যোদ্ধাকে পাখির মতো আকাশে উড়তে দেখা যায়। তাদের মধ্যেই ছিল লি। সে কল্পনায় নিজেকে তার প্রিয় লিসার পাশে উড়তে দেখে ভীষণ আনন্দ পাচ্ছিল। আহা, রোমান্টিক হাওয়া, আর আমরা দুজন আকাশে, মনে মনে ভাবছিল লি। কিন্তু হঠাৎই একটা গাছের ডালে ধাক্কা লেগে তার স্বপ্ন ভেঙে গেল। আসলে সে কল্পনাতেই নিজেকে মহান কুংফু মাস্টার ভাবতে পারত, কারণ বাস্তবে পুরো গ্রামের সেই ছিল সবচেয়ে অলস ও দুর্বল কুংফু যোদ্ধা। আকাশে ওড়ার চেয়ে মাটিতে বসে বিরিয়ানি খাওয়া তার বেশি পছন্দের ছিল। হঠাৎ তার পেটে চুই চুই আওয়াজ হলো। ঘড়ি দেখে সে চমকে উঠল। দুপুরের খাবার সময় হয়ে গেছে, আর পুরো কুংফু স্কুলের সবার জন্য রান্না করার দায়িত্ব তারই ঘাড়ে। 10 বছর আগে বিখ্যাত কিং ইয়াং স্কুল তাকে ভুলবশত ভর্তি করেছিল। সেই থেকে সে প্রাণপণ চেষ্টা করছে অন্যদের মতো শক্তিশালী হওয়ার। কিন্তু মার্শাল আর্টের গুতোগুতি বাদ দিয়ে রান্নায় তার হাত এত পাকা হয়ে উঠেছে যে সে কুংফু স্কুলের বদলে একটা 5 স্টার রেস্টুরেন্ট চালালে বেশি লাভ হতো। অল্প সময়ের মধ্যেই সে মাস্টার এবং অন্য সব ছাত্রদের জন্য জবরদস্ত সুস্বাদু খাবার রান্না করে টেবিলে সাজিয়ে দিল। খাবার পরিবেশন হতেই ছাত্ররা মহা খুশি, কিন্তু খাবার মুখে দেওয়ার আগেই তারা শুরু করলো মারামারি। তাদের শক্তির প্রমাণ এতটাই ভয়ঙ্কর যে একজন তো জাস্টিস লিগের মতো খাবারকেই মাঝ আকাশে থামিয়ে দিল। আরেকজন সুপের বাটি নিয়ে এমন কারাটে কিক মারল যে চামচ গিয়ে সরাসরি একজনের নাকে লাগলো। ঠিক তখনই মাস্টারের স্ত্রী এসে এক আঘাতেই সেই ক্যাওস সৃষ্টিকারী ছাত্রকে মাটিতে ফেলে দিলেন। আর মাস্টার গম্ভীর মুখে প্রবেশ করতেই মুহূর্তের মধ্যে পুরো পরিবেশ শান্ত হয়ে গেল। সবাই এমনভাবে শৃঙ্খলার সঙ্গে বসে পড়ল যেন তারা বিশ্বষণ্ডের সবচেয়ে বড় সাধু। কিন্তু এই মারামারির ঠেলায় লির বানানো সব সুস্বাদু খাবার মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। শেষ পর্যন্ত সবাইকে শুধু সাদা ভাত আর নুন খেয়েই সন্তোষ প্রকাশ করতে হলো। খাওয়া শেষে মাস্টার গম্ভীর মুখে লিকে জিজ্ঞেস করলেন, খাবার তো ভালোই বানাও, কিন্তু বলো তো তোমার কুংফু প্রশিক্ষণ কেমন চলছে? খুব আনন্দের সঙ্গে লি দাঁত কেলিয়ে জানালো যে সে প্রথম স্তর প্রায় পার করে ফেলেছে। সঙ্গে সঙ্গে তার বন্ধুরা সুযোগ বুঝে জোড়াতালি দিয়ে তার এমনভাবে প্রশংসা শুরু করলো যেন সে অলিম্পিক গোল্ড মেডাল জিতে নিয়েছে। তবে মাস্টারের চালাকি বোঝার বয়স অনেক আগেই হয়ে গেছে। তিনি লিকে সামনে ডেকে তার শরীরের শক্তি পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। মাস্টারের হাতের সামান্য শক্তির চাপেই লির হাঁটু কাঁপতে শুরু করলো। দুপুরের ভাত ডাল হজম হওয়ার আগেই সে কেঁদে ফেলার উপক্রম হলো। এটা দেখে মাস্টারের মেয়ে লিসা, যাকে লি মনে মনে ক্রাশ খায়, চুপি চুপি তাকে নিজের শক্তি দিয়ে সাহায্য করার চেষ্টা করলো। লিসাকে দেখে অন্য ছাত্ররাও ভাবলো, আরে লি হেরে গেলে আমাদের রান্নাকে করবে। তাই তারাও গোপনে নিজেদের এনার্জি লির দিকে ফায়ার করতে শুরু করলো। টেবিলটা তখন দেখতে একটা পাওয়ার ব্যাংক চার্জিং পয়েন্টের মতো হয়ে গেল। কিন্তু মাস্টারের ঈগল দৃষ্টি হারানো অত সহজ নয়। তিনি এক ঝটকায় সবাইকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিয়ে মাইক্রোফোনে ঘোষণা করার মতো বললেন, লি, তুমি এখনো প্রথম স্তর তো দূর কি বাত, 0 লেভেলেই আছো। এরপর শুরু হলো সিক্রেট মিশন। লিসা গোপনে লিকে কুংফু শেখাতে লাগলো। তাদের সবকিছু করতে হতো লুকিয়ে, কারণ কিং ইয়াং স্কুলের নিয়ম অনুযায়ী অন্য মাস্টারের কাছে কোচিং করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম ভাঙলে শাস্তি হিসেবে হয় স্কুল থেকে বের করে দেওয়া হবে, নয়তো টানা 10 বছর দেওয়ালের দিকে মুখ করে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। একদিন লি প্রথম স্তরের ট্রেনিং প্রায় শেষ করে এনেছে। ঠিক তখনই তার গলায় ঝোলানো লকেটটি হঠাৎ ডিস্কো লাইটের মতো উজ্জ্বল আলো ছাড়তে শুরু করলো, আর সে ফ্লোরে লুটিয়ে পড়ল। লিসা হাত দিয়ে দেখলো লির পেটের ভেতর যেন দুটি ভিন্ন এনার্জি ড্রিঙ্কের মতো শক্তি মারামারি করছে। অবস্থা বেগতিক দেখে লি তার স্যাড স্টোরি ফাঁদল। 10 বছর আগে একটা ডিমন কিং আমার বাবা মাকে শেষ করে দিয়েছিল, পুরো গ্রাম সাফ হয়ে গেছিল। লিসা বলল, চলো তোমার মন ভালো করতে আজ তোমাকে ডেটে, আমাদের সেই ভুতুড়ে পুরো গ্রামে নিয়ে যাই। অনুমতি ছাড়াই তারা পালিয়ে সেই নির্জন ধ্বংসপ্রাপ্ত গ্রামে পৌঁছলো। গ্রামে পা রাখতেই লির চোখের সামনে 3D মুভির মতো 10 বছর আগের স্মৃতি ভেসে উঠল। সেদিন সে আর তার বন্ধু জিন ইউ দেখলো পুরো গ্রাম শর্ট সার্কিটের মতো আগুনে জ্বলছে। একজন মুখোশবাসী লোক গ্রামের সবচেয়ে পাওয়ারফুল কুংফু মাস্টারের সঙ্গে টিকটক ব্যাটল, জীবন মরণের লড়াই করছে। লি আর জিন ইউ সেখানে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। একটু পর হুশ ফিরলে দেখা গেল মুখোশবাসী লোকটি লিকে দেখতে পেয়ে তার কাপড়ের ভেতর একটা জ্যান্ত বিষাক্ত পোকা চালান করে দিল। গ্রামের সেই বুড়ো মাস্টার লিকে বাঁচাতে গিয়ে নিজেই ওই পোকার কামড় খেলেন। তারপর একটা মহা বিস্ফোরণ। লি আর জিন ইউ যখন চোখ মেলল তখন চারিদিকে শুধু ছাই আর ছাই। ঠিক তখনই বর্তমান মাস্টার আর লিসা এসে তাদের উদ্ধার করে নিয়ে গেল। এদিকে কিং ইয়াং স্কুলের নিচে 7 জন মাস্টার মিটিং এ ব্যস্ত। প্রতি 7 বছর পর পর একটা মহা টুর্নামেন্ট হয়, যেখানে ডিসাইডার ম্যাচ হয় কার ছাত্র কত বড় মারকুটে। বিজয়ী মাস্টার সরাসরি সেনা প্রধান হয়ে যাবে। অন্যদিকে স্কুলের ছাত্ররা শাও শাখার মেয়েদের কুংফু প্র্যাকটিস দেখতে গিয়ে ভিড় জমালো। মেয়েদের ক্যারেক্টার আর ফাইট দেখে ছেলেরা তো ফিদা। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল সুকি নামে একটা ফায়ার ব্র্যান্ড মেয়ে। সে সামনে আসতেই ছেলেরা সেলফি তোলার জন্য একে অপরকে এমন ধাক্কাধাক্কি শুরু করলো যে ধাস, লি লুকিয়ে থাকা গাছ থেকে সরাসরি মাটিতে গড়িয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে সব মেয়েরা তাকে ঘিরে ধরল। বাকি বন্ধুরা জীবন বাঁচাতে দৌড় দিলেও লি হাতে নাতে ধরা পড়ে গেল। শাস্তি হিসেবে সুকি তাকে রশি দিয়ে ঝুলিয়ে দিল পাহাড়ের কিনারায়, এবং তার গায়ে এমন কিছু চুলকানির পোকা ছেড়ে দিল যে লি ভয়ে পুরো ব্রেক ড্যান্স দেওয়া শুরু করে দিল। বন্ধুরা মিলে তাকে গরম সুপের কড়াইতে ভরার প্ল্যান করছিল। ঠিক তখনই ত্রাতা হিসেবে লিসা এসে হাজির। সে লিকে উদ্ধার করে নিজের হাতে যত্ন করে মলম লাগিয়ে দিল। লিসার হাতের ছোঁয়া পেয়ে লি
লির হার্টবিট তখন রকেট গতিতে ছুটছে। সে মনে মনে কসম খেলো, যাই হয়ে যাক, ফিজিক্স বা কুংফু ফেলি করি না কেন, একদিন বড় ফাইটার হয়ে লিসাকে প্রপোজ করবই। পরদিন সকালে লি নদীর ধারে গিয়ে একটা ড্র্যাগনকে জিজ্ঞেস করলো, ভাই ড্র্যাগন, ক্রাশকে প্রপোজ করার জন্য বেস্ট পিকআপ লাইন কি হতে পারে? ড্র্যাগন তো তার কথা শুনে জলে ডুব দিল। এদিকে লিসা গোপনে তার বাবার গুপ্ত স্ক্রোল এনে লির হাতে দিল। লি ট্রেনিং শুরু করতেই তার মাথার ভেতর দুই মাস্টারের গলা বেজে উঠল। একজনের গলা মোটিভেশনাল স্পিকারের মতো, আরেকজনের গলা হরর মুভির মতো। আর গলার লকেটটা এমন গরম হলো যে লি ভাবলো ওকে বারবিকিউ গ্রিল হয়ে গেছে। লকেটটা ফেলে দেওয়ার জন্য সে পাহাড়ের চূড়ায় গেল। ঠিক তখনই একটা পাজি বানর এসে তার সঙ্গে লকেট নিয়ে চোর পুলিশ খেলা শুরু করলো। বানরের চোটে লি সরাসরি নদীতে পড়ল। জলের গভীরে যেতেই সে দেখল এক অদ্ভুত উজ্জ্বল আলো। বানরটা আবার এসে লির হাতে কামড় বসালে লির রাগে তাকে একটা ধাক্কা মারল, আর লির হাত থেকে রক্ত সরাসরি গিয়ে লকেটের উপর পড়ল। বুম! রক্ত পড়ার সাথে সাথেই নদীর নিচ থেকে এক বিশাল জাদুকরি দণ্ড, যেটা দেখতে বিশাল একটা গোল্ডেন ব্যাম্বুর মতো, আকাশে ভেসে উঠল। পুরো আকাশ অন্ধকার হয়ে গেল। 7 জন মাস্টার ভয়ে কাপড়ে হাত দিয়ে ফেললেন। আরে, এটা তো ডিমন কিং এর সেই পার্সোনাল ওয়েপন ব্লাড সাকিং পোল। এটা আবার কোত্থেকে এলো? দণ্ডটি সরাসরি এসে লির হাতে ল্যান্ড করলো। ঠিক তখনই এক রহস্যময়ী নারী নিনজা স্টাইলে এসে বলল, ওটা আমার অর্ডার করা পার্সেল, আমাকে ফেরত দে। লি তো কুংফু জানেই না, সে শুধু এদিক ওদিক হাত পা ছুড়ে তাকে আটকানোর চেষ্টা করলো। সৌভাগ্যক্রমে লিসা আর জো কি এসে সেই মহিলাকে তাড়িয়ে দিল। রাতের বেলা সেই রহস্যময়ী নারী চোরের মতো লির ঘরে ঢুকে লকেট চুরি করতে এলো। কিন্তু জাদুকরি দণ্ডটি তো এখন লির প্রেমে পড়ে গেছে। সে কিছুতেই লির কাছ থেকে নড়ল না। উল্টে জাদুকরি দণ্ডটি নিজে থেকেই অ্যাক্টিভ হয়ে সেই মহিলাকে এক বাড়ি মেরে অজ্ঞান করে ফেলল। লি বিছানায় কম্বল মুড়িয়ে আরামসে ঘুমাতে ঘুমাতে ভাবল, কুংফু না জানলেও চলে ভাই, কপালে থাকলে ম্যাজিক নিজেই ধরা দেয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে লি নিজের বিছানায় অচেনা সেই মহিলাকে দেখে প্রথমে তো ভিড়মি খেল। মেয়েটি নিজেকে সামলে নিয়ে একটু ভাব মারার ভঙ্গিতে নাটক করে বলে উঠল, গতরাতে তুমি আমার সঙ্গে সবকিছু করে ফেলেছ, অন্তত দণ্ডটা আমাকে দিয়ে দাও ভাই, সকাল সকাল আর প্রেসার দিও না। সরল সোজা লির মনে দয়া হলো। সে বেচারা ভাবল, সত্যিই বুঝি কিছু একটা হয়ে গেছে, তাই সে দণ্ডটি দিয়ে দিতে চাইল। কিন্তু যতবারই সে দণ্ডটি এগিয়ে দেয়, ম্যাজিকের মতো সেটা আবার তার নিজের হাতেই ফিরে আসে। দণ্ডটার এমন আমি যাব না ভাব দেখে বিরক্ত হয়ে মেয়েটি কোনো কথা না বলেই ভো দৌড় দিল। এর কিছুদিন পর লি আবিষ্কার করলো, এই লাঠি শুধু জ্যান্তই নয়, পাক্কা এক ঝগড়ুটে ইয়ার্কিবাজও বটে। পরের দিন অন্য মাস্টারদের পপকর্নখোর ছাত্ররাও এসে হাজির হলো। তাদের মধ্যে লির ছোটবেলার এক বন্ধু ছিল, যে অন্য মাস্টারের কাছে হেভি ট্রেনিং নিয়ে এখন বিশাল বাহুবলী হয়ে গেছে। কিন্তু 10 বছর ধরে লি যে এখনো প্রথম স্তরেই লটকে আছে, এটা জেনেই বন্ধুটি মুচকি হেসে বলল, ভাই তোর মাস্টার কি তোকে ফাইটিং শেখাইছে নাকি আলু ভাজা শেখাইছে রে? এর কিছুদিন পর বাগানে সেই রহস্যময়ী মেয়েটিকে ফুল তুলতে দেখে লি অমনি মালিদের মতো গম্ভীর গলায় বলে উঠল, ফুল তুলো না বলছি, ওদেরও তো কষ্ট হয়, বুঝো না কেন? ঠিক তখনই হঠাৎ কিছু অশ্বারোহী যোদ্ধা ধেয়ে এলো। মেয়েটি তো ভয় পেয়ে লিকে সজোরে মাটিতে ফেলে ফিসফিস করে বলল, চুপ থাকো বলছি। কিন্তু লির তখন আক্কেল গুড়ুম, সে কথা শোনে তো বটেই। অগত্যে মুখ বন্ধ রাখতে মেয়েটি তাকে এক মোক্ষম চুমু দিয়ে সোজা করে দিল। যোদ্ধারা চলে যাওয়ার পর মেয়েটি লাঠি খুঁজতে শুরু করলো। লি বলল, ওরে বাবা, ওটা তো আমি ঘরে রেখে এসেছি। এই শুনে মেয়েটি তেলে বেগুনে জ্বলে উঠে লির গালে এক কষিয়ে চর বসিয়ে দিল। আর যায় কোথায়, অমনি সেই জাদুর লাঠি নিজে থেকেই উড়ে এসে লির পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেল, যেন বলছে, গার্লফ্রেন্ডে চর খাস খাস, অসুবিধে নেই, কিন্তু গায়ে হাত দিলে খবর আছে। কাজ শেষে স্কুলে ফিরে লি দেখে তার ক্রাশ লিসা অন্য এক ছেলের সঙ্গে এমনভাবে পিরিত জমাচ্ছে যেন দুনিয়াতে আর কেউ নেই। বেচারা লির মনের ভেতর তখন ভানা তরি ঝড়ের মাঝে গান বাজছে। বাইরে জোর করে হাসি মুখে সব শুনলেও বুকের ভেতরটা ধরাস ধরাস করে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছিল। এই ছ্যাঁকা খাওয়ার কষ্ট ভুলতে সে সোজা পাহাড়ের চূড়ায় উঠে মাইকে গলা ফাটানোর মতো চিৎকার শুরু করলো। কিন্তু কে জানতো তার বন্ধুরা নিচ থেকেই সেই ভেড়ার ডাকের মতো আওয়াজ শুনে ফেলবে। লজ্জায় লাল হয়ে লি সেখান থেকে দৌড়ে পালালো। দৌড়াতে দৌড়াতে সে টের পেল কতিপয় ভুঁইফুর গোয়েন্দা তাকে ফলো করছে। ঠিক তখনই আবার সেই রহস্যময়ী মেয়েটির সঙ্গে দেখা। দুজনে মিলে একটা গুহায় ঢুকে লুকিয়ে পড়ল। গুহায় বসে লি সিরিয়াস মুখে জিজ্ঞেস করলো, আরে তুমি তোমার মাস্টারের কাছ থেকে এভাবে লুকোচুরি খেলছো কেন বলো তো? মেয়েটি বলল, আমি সিক্রেট কোড ব্রেক করেছি, তাই আমাকে ধরলে আর আস্ত রাখবে না। কথা বলতে বলতেই সে আবার লাঠিটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। উল্টো বিরক্ত হয়ে যখন সে তলোয়ার বের করতে গেল, তখন লাঠিটা বিপদ বুঝে তাকে এক ফুঁয়ে অজ্ঞান করে দিল। লি তো পুরাই 3rd ডিগ্রি কনফিউশনে। তবুও বাধ্য হয়ে সে হবু প্রেমিকার সেবা শুরু করলো। কিছুক্ষণ পর খাবার আনতে বাইরে গিয়ে ফিরে এসে সে তো ভয়ে অজ্ঞান হওয়ার জোগাড়, মেয়েটা একটা কিছু রান্না করছে। প্রথমে লি ভেবে বসলো খোদ তার পোষা বানরটাকেই না জানি ভেজে দিয়েছে। কাছে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে দেখলো, আহ, বাঁচা গেল, ওটা একটা পোড়া খরগোশ মাত্র। অবশেষে আসল মহাভারত তথা টুর্নামেন্টের দিন চলে এলো। মোট 49 জন প্রতিযোগী হাজির। ঠিক হলো যার হাতে ম্যাজিক বলে 1 নম্বর লেখা উঠবে সে বিনা লড়াইয়ে সোজা পরের রাউন্ডে চলে যাবে। আকাশে বল ছুড়ে দিতেই সবাই বানরের মতো লাফিয়ে সেগুলো ধরতে লাগলো। মাস্টাররা অবাক হয়ে দেখলেন একমাত্র লির 2 পায়ে যেন চাকা লাগানো নেই, সে 1 ইঞ্চিও উঠতে পারছে না। সবাই তাকে নিয়ে
নিয়ে হাসাহাসি শুরু করলো। এমন সময় জোকি নামে এক পোড়া খাওয়া যোদ্ধা গোপনে লির বলটা বদলে তার হাতে সেই কাঙ্ক্ষিত 1 নম্বর বলটা গুজে দিল। অবাক হয়ে লি ধন্যবাদ দিতেই জোকি স্টাইল করে বলল, শোন মিয়া, তোর প্রতি দয়া করে এটা করিনি, আমি নিজের হাতে যুদ্ধ করে জিততে পছন্দ করি। ফাউ ফাউ বাইক চালিয়ে পরের রাউন্ডে যেতে আমার প্রেস্টিজে লাগে। এদিকে প্রথম রাউন্ডেই 31 জন প্রতিযোগী পটল তুলল। সন্ধ্যায় দেখা গেল সুকি নামে এক ফেমিনিন ফাইটার তখনও ঘাম ঝরিয়ে প্র্যাকটিস করছে। তার চেহারা দেখে মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাবে। মাস্টার বিশ্রাম নিতে বললেও সুকি জেদি গলায় জানালো, জিততেই হবে, আমার মাস্টার এমনিতেই বুড়ো হয়ে গেছেন, ওনার প্রেশার হাই। পরের রাউন্ডে সুকি তার প্রতিপক্ষকে চোখের পলকে ধূলিসাৎ করে দিল। তার তলোয়ারের এমন সর্ষে ফুল দেখানো স্টাইল দেখে সবার পিলে চমকে গেল। এবার এলো লির পালা। সবাই তো লিকে আন্ডার এস্টিমেট করে পপকর্ন জীবতে শুরু করেছিল, কিন্তু লি তো আর একা নয়। লড়াইয়ের সময় যখন ধুলোবালি উড়ে তার চোখ ঝাপসা করে দিল, তখন লাঠি নিজেই কামান্ড নিয়ে প্রতিপক্ষকে এক ফুঁয়ে উড়িয়ে দিল। খাবারের টেবিলে যখন সবাই মুখ চুন করে বসে আছে, তখন লি যখন বলল সে পরের রাউন্ডেও উঠে গেছে, তখন সবার চোখ কপালে। এ কিভাবে সম্ভব? পরের রাউন্ডে লির প্রতিপক্ষ ছিল সেই ছোটবেলার বন্ধু জিন ইউ। জিন ইউ ভাবল লি তো সেই আগের আমলের ফোপড়া রয়ে গেছে, তাই সে অহংকার করে লিকে প্রথম আঘাত করার ফ্রি চান্স দিল। কিন্তু লাঠির কৃপায় লি একাই 100 বনে গিয়ে তাকে মোক্ষম এক বাড়ি দিয়ে ধরাশায়ী করল। রাগে অপমানে ফেটে পড়া জিন ইউ চিৎকার করে উঠে বলল, তুই এতদিন তোর আসল সুপার পাওয়ার লুকিয়ে আমার সঙ্গে ফ্রেন্ডশিপের নামে চিটিং করেছিস। এই বলে সে ফেসবুকের মতো বন্ধুত্বের রিলেশনশিপ স্ট্যাটাস বদলে সেখান থেকে বেরিয়ে গেল। ওই রাতে বানরটা লিকে ট্যুর দিয়ে মহিলা যোদ্ধাদের এলাকায় নিয়ে গেল। সেখানে নদীর ধারে জোকিকে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। লি তাকে তুলতে গিয়ে দেখল জোকি বেচারা প্রায় মুমূর্ষু। লি তাকে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করতে বললেও জোকি এক পায়ে খাড়া, মরবো তবু পিছু হটবো না। পরের দিন ফাইনাল ম্যাচ, লি বনাম সুকি। কিন্তু সমস্যা হলো আগের দিন জিন ইউ এর কথায় অভিমান করে লি তার সেই বিশ্বস্ত লাঠিটাকে ফেলে দিয়েছিল। লাঠি ছাড়া ফাইনালে নামতেই সুকির এক আঘাতেই লি মাটিতে সেজিয়ে গেল। জোকি সাইড থেকে চিৎকার করে বলল, আরে ভাই সারেন্ডার কর, মান সম্মান কিচ্ছু আর আস্ত থাকবে না। কিন্তু লি আজ নাছর বন্দা। সারা জীবন তাকে সবাই অগাধ জলের বোকা বলে অপমান করেছে, তাই আজ সে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়বে। ঠিক যখন জোকি ফাইনাল ব্লো বা শেষ আঘাত হানতে তলোয়ার তুলল, তখনই পবনিন্দের বেগে ফিরে এলো সেই জাদুর লাঠি। সে কিছুতেই তার প্রিয় মালিককে মরতে দিতে রাজি নয়। লাঠি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে লির সব কাটাছেড়া নিমেষে গায়েব। এরপর লাঠি শুরু করলো তার আসল তাণ্ডব। কিন্তু প্রতিপক্ষ জোকির নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখে লি নিজেই দয়া পরবশত লাঠিটাকে থামিয়ে দিল। আর তখনই ঘটল আসল বিপত্তি। ডিমনদের বিশাল এক বাহিনী অতর্কিত আক্রমণ চালালো। একটা শিশুর নকল কান্নার আওয়াজ শুনে বোকাশোকা ছাত্ররা জঙ্গলে ছুটল। আর ওটাই ছিল ডিমনদের পাতা ডেঞ্জারাস ফাঁদ। এক ডিমন মাস্টার তাদের মাইন্ড কন্ট্রোল করে একে অপরের বিরুদ্ধে কুংফু দেখাতে বাধ্য করল। ভূগর্ভ থেকে দানবের দল বেরিয়ে এমন তাণ্ডব শুরু করল যেন মনে হলো ডিমন কিং তার ভ্লগিং এর শুটিং করতে চলে এসেছে। 7 জন মাস্টার তক্ষুনি লির লাঠিটাকে চিনে ফেললেন। আরে এ তো সেই লেজেন্ডারি ব্লাড সাকিং পোল। তারা সঙ্গে সঙ্গে লাঠিটা কেড়ে নিয়ে লিকে কয়েদি বানিয়ে ফেললেন। তাদের ডাউট লি নিশ্চয়ই কোনো নিষিদ্ধ ব্ল্যাক ম্যাজিক শিখেছে। কিন্তু লির মাস্টার প্রতিবাদ করে বললেন, আরে মশাই, আমার এই ছাত্র 10 বছর ধরে একটা সিঙ্গেল দিনের জন্য স্কুলের গেট পার হয়ে বাইরে গয়নি, ব্ল্যাক ম্যাজিক শিখবে কোথায়? ঠিক তখনই সেই রহস্যময়ী মেয়েটি সুপ্ত এজেন্টের মতো এসে লিকে জেল থেকে রিলিজ করতে চাইল। কিন্তু লি বড়ই সৎ। সে সাফ জানিয়ে দিল, আমি পালাবো না, পালিয়ে গেলে সব দোষ আমার ঘাড়ে চাপাবে। মেয়েটি আর কথা বাড়ালো না। এক থাপ্পড় মেরে তাকে অজ্ঞান করে কাঁধে চাপিয়ে চম্পট দিল। লাঠিটা যখন লিকে বাঁচাতে তেড়ে এলো, তখন মেয়েটি ডায়লগ দিল, আরে থামো, আমি তোমার মালিককে মারতে আসিনি, বাঁচাতে এসেছি। লাঠিটা তার কথায় গলে গিয়ে ভাবলো, বেশ, দেখা যাক। কিন্তু কে জানতো এ ছিল পাকা ধানে মই দেওয়ার মতো ডাহা মিথ্যে কথা। সে সোজা লিকে নিয়ে হাজির হলো তার বাবার দরবারে, যে কিনা খোদ 1 নম্বর ডিমন মাস্টার। ডিমন মাস্টার তো লিকে দেখা মাত্রই অগ্নিমূর্তি, কিন্তু মেয়েটি বুক দিয়ে বাবাকে আটকে দিল। সে চাইছিল বাবা যেন লিকে না মেরে একটু মোর্চে ছাড়ানোর ট্রেনিং দেয়। বাবার বিশাল শক্তির সামনে বেচারি বেশিক্ষণ টিকতে পারল না। একা পড়ে গিয়ে লি তখন পুরোপুরি তার জাদুর লাঠির ওপর ভরসা করে জান প্রাণ দিয়ে লড়তে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে 7 জন মাস্টার সেখানে হাজির হলেন। ডিমন মাস্টার এতই পাওয়ারফুল যে তাকে বাগে আনতে 7 জন মাস্টারকে তাদের জীবনের সব স্পেশাল পাওয়ার একসাথে জড়ো করতে হলো। তাদের এই সম্মিলিত বজ্র বিদ্যুৎ মার্কা আক্রমণ দেখে লি থ হয়ে গেল, কারণ সে মনে মনে বুঝতে পারল বহু বছর আগে তার পুরো গ্রামটা যে ছারখার হয়ে গেছিল, এই 7 মাস্টারের মধ্যেই কোনো একজনের হাত আছে। তবুও সিচুয়েশন এমন যে দল বদলানোর সময় নেই। নিজের মাস্টারদের বিপদে দেখে লি শেষমেশ তাদেরই সাইড নিল। আর তখনই তার শরীর শুভ আর অশুভ 2 ধরনের এনার্জি একসাথে গিলে খেতে শুরু করলো। অল্পের মধ্যে সে সাধারণ এক স্টুডেন্ট থেকে সোজা মহাকাশযানের গতিতে ভিন্ন লেভেলের একটা ফাইটার হয়ে গেল। ডিমন মাস্টার চোখ কপালে তুলে বুঝলো এ কোনো সাধারণ ছাগল টাইপের পোলাপান নয়, এর ভেতরে 3-3টে ডেঞ্জারাস কুংফুর শক্তি লুকিয়ে আছে। সে যাওয়ার আগে বলে গেল, আজকের এই ছেলের পাওয়ারই একদিন পুরো স্কুলটাকে পেঁয়াজের মতো ছাল ছাড়িয়ে ধ্বংস করবে। এই বলে সে ম্যাজিকের মতো হাওয়া হয়ে গেল। ডিমন মাস্টারের এই ফেস ওয়াশ মার্কা সতর্কবাণী শুনে 7 জন মাস্টারের তো আত্মার রাম নাম জপ শুরু হলো। তারা সমস্বরে ঘোষণা করলেন, এই ছেলেকে বাঁচিয়ে
পেঁচিয়ে রাখা মানে নিজের পায়ে নিজে কোপ মারা। নিজের এত প্রিয় মাস্টারদেরই যখন নিজের দিকে তরবারি উঁচিয়ে আসতে দেখল, তখন লির মাথার তার কেটে গেল। সে বুঝলো সে শুধু প্রতারিতই হয়নি, তার জীবনটাই একটা মেগা সিরিয়াল হয়ে গেছে। সে চাইলে এখন এক ফুঁয়ে সবাইকে মহাশূন্যে পাঠিয়ে দিতে পারে। সে যখন তার নিজের মাস্টারের দিকে শেষ ব্লো হানতে যাবে, ঠিক তখনই লিসা কোনো কথা না ভেবে লাফ দিয়ে সামনে এসে বাবাকে বাঁচালো। কিন্তু বদনসিব, লির সেই চরম আঘাতটা সোজা গিয়ে লাগলো লিসার গায়ে। সে মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মৃত্যুর মুখে দাঁড়িয়েও লিসা কেঁপে কেঁপে লির দিকে হাত বাড়িয়ে বলল, প্লিজ নিজের আসল মানুষটাকে হারাস না। লির হুশ ফিরল বটে, কিন্তু ততক্ষণে লিসার পার্মানেন্ট ছুটি হয়ে গেছে। এই সুযোগে জোকির মাস্টার জোকিকেই হুকুম দিলেন লিকে খতম করতে। জোকি বাধ্য হয়ে তেড়ে গেলেও লির এক বিশ্বস্ত সাথী নিজের বুক পেতে সেই আঘাত নিজের গায়ে নিয়ে নিল। দ্বিতীয়বার যখন জোকি আবার আঘাত করতে যাবে, ঠিক তখনই লির মাস্টার তাকে থামিয়ে দিয়ে একরকম কেটে পড়তে বললেন, যত দ্রুত পারি সেখান থেকে হাওয়া হয়ে যা, আর জীবনেও এমুখো হবি না।